এর আগে যখন আমরা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা করেছিলাম তখন বলেছিলাম যে পদার্থগুলোকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অয়স্চম্বক পদার্থ, যাদের ক্ষেত্রে মিউয়ারের মানটা একের চেয়ে অনেক বেশি ছিল, পরাচুম্বক পদার্থ যাদের মানটা একের চেয়ে সামান্য বেশি ছিল, এবং তিরচুম্বক পদার্থ যাদের ক্ষেত্রে মিউয়ারের মানটা একের চেয়ে সামান্য কম ছিল। তো আজকে ওগুলো নিয়েই একটু আলোচনা করব। তো প্রথমে আমরা করছি অয়স্চম্বক পদার্থ। অয়স্চম্বক ইংরেজি বলা হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস। এগুলি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। অর্থাৎ আর এদের বলতে পারি যদি এদের চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে এরা চৌম্বক ক্ষেত্রের দুর্বলতর অংশ থেকে সবলতর অংশ বা কম বি এর অংশ থেকে বেশি বি এর অংশের দিকে সরে যায়। তো এটা এর ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি খুব কমন যেগুলো, সেটা হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। এর সঙ্গে এইগুলো খুব কমন, এগুলো সব আমরা দেখতে পাই। এগুলো ছাড়া গ্যাডোলিনিয়াম, ডিসপ্রোসিয়াম, নিওডাইমিয়াম, এইগুলো কিন্তু সবই আমাদের অয়স্চম্বক পদার্থের উদাহরণ এবং এগুলো সবই কঠিন এবং মৌলিক। এগুলো ছাড়া যদি আমরা যৌগে যাই তাহলে সেক্ষেত্রে Fe3O4 এটাকে আমরা জানি এর নাম হচ্ছে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট একটা যৌগ যেখানে হচ্ছে অয়স্চম্বক পদার্থ দেখা যায়। আচ্ছা, এটা ছাড়া আমরা কিছু সংকর ধাতু দেখতে পাই, যেমন অ্যালনিকো। মানে অ্যালনিকোর মধ্যে আছে মূলত লোহা ছাড়া অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট। এটা ছাড়া এখানে দিতে পারি আমরা টিকোনাল, অর্থাৎ এখানে এর সঙ্গে থাকছে টাইটানিয়াম, কিছুটা পরিমাণ কপার থাকে, এখানেও থাকতে পারে। এছাড়া আয়রন, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম, এদের একসঙ্গে অ্যালনিক বলে একটা ক্যাটাগরির মধ্যে ফেলা হয় বা অ্যালনিকও বলা হয় অনেক সময়। এটা ছাড়া পারমালয়, এটা হচ্ছে মূলত আয়রন আর নিকেলের সংকর ধাতু। এখানে রেশিওটা মোটামুটি ভাবে 55:45। তো এই সমস্ত গুলো হচ্ছে মূলত অয়স্চম্বক পদার্থ। এবার অয়স্চম্বক পদার্থগুলোর ক্ষেত্রে আমরা যেরকম জানি যে মিউ এর মানটা গ্রেটার দেন 1। তো কতটা? এটা মোটামুটি ভাবে 10⁻² থেকে 10⁻6 এর মধ্যে থাকে, এর বেশি সাধারণত হয় না। একই রকম ভাবে যদি কাইয়ের কথা চিন্তা করি তাহলে কাইয়ের মানটা মোটামুটি ভাবে 200 থেকে 2000 এর মধ্যেই থাকে। এবার বিভিন্ন কম্পোজিশনের জন্য কাইয়ের মান কিন্তু বিভিন্ন হতে পারে, একই রকম ভাবে মিউয়ারের মানও কিন্তু আলাদা হতে পারে। এবার এগুলো ছাড়া আমাদের এই অয়স্চম্বক পদার্থগুলোর ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম দেখা যায়। আমরা জানি এখানে হিস্টেরিসিস দেখায়, এরা হিস্টেরিসিস ধর্ম দেখায় ও এদের ধারণ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এরা আবিষ্ট চৌম্বকত্ব ধরে রাখতে পারে। এবার এদের ক্ষেত্রে একটা বিশেষ উষ্ণতা দেখা যায়, সেটা হচ্ছে 20 বিন্দু।
ডিউ পয়েন্ট বলা হয়। এটা হচ্ছে যে উষ্ণতার যে বেশি উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে রূপান্তরিত হয়। সেই বিশেষ উষ্ণতাটাকে বলছি আমরা ওই উপাদানের বা ওই অয়স্চুম্বক পদার্থের কুড়িবিন্দু। যেমন আমরা যদি বলি লোহার ক্ষেত্রে কুড়িবিন্দুটার মান প্রায় 780 ডিগ্রি সেলসিয়াস। তার মানে Fe এর ক্ষেত্রে এটা কুড়িবিন্দু, 780 ডিগ্রি সেলসিয়াস। একই রকম ভাবে যদি আমরা কোবাল্ট ধরি, কোবাল্টের ক্ষেত্রে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস, নিকেলের ক্ষেত্রে প্রায় 360 ডিগ্রি সেলসিয়াস। এবার এটার মানে হলো যদি আমরা লোহার কথাই যদি চিন্তা করি, লোহাকে যদি 780 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি উষ্ণতায় নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লোহার যে অয়স্চুম্বক ধর্ম অর্থাৎ প্রচন্ড তীব্রভাবে আকর্ষণ করে, এই ধর্মগুলো কিন্তু আর থাকবে না। এর মূল কারণ হলো এই যে কেলাসের গঠন, সেই কেলাসের গঠনটাই কিন্তু পরিবর্তন আসে। তো কুড়িবিন্দু শুধুমাত্র কিন্তু অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে দেখা যায়, পরাচুম্বক বা তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু কুড়িবিন্দুর কোনো অস্তিত্ব নেই। এবার পরাচুম্বক পদার্থ, আমরা অয়স্চুম্বক পদার্থগুলো যেমন চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, এগুলো কিন্তু খুব দুর্বলভাবে আকর্ষিত হয়। এটা চুম্বক দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয়, অর্থাৎ এদেরও যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি, তাহলে এরা চুম্বক ক্ষেত্রের মধ্যে শক্তিশালী অংশের দিকে সরে যায়, সামান্য হলেও সরে যায়। আচ্ছা, এর ক্ষেত্রে যদি আমরা উদাহরণের কথা ভাবি, এবার এখানে একটা কথা বলা ভালো যে পরাচুম্বকের ক্ষেত্রে কিন্তু বা তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে এগুলো সাধারণত আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না কেন? তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র চুম্বক পদার্থ অর্থাৎ যেগুলোকে চুম্বক আকর্ষণ করে সেগুলোকেই সাধারণত বুঝতে পারি। পরাচুম্বক বা তিরস্চুম্বকের ক্ষেত্রে কিন্তু ধর্মগুলো এতটা ভালোভাবে বোঝা যায় না। কিন্তু অয়স্চুম্বক ধর্মের তুলনায় পরাচুম্বক বা তিরস্চুম্বক ধর্ম কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি মৌলিক। সবচেয়ে বেশি মৌলিক বলতে গেলে অবশ্যই তিরস্চুম্বক ধর্ম, কিন্তু পরাচুম্বক ধর্মটাও কিন্তু যথেষ্ট মৌলিক অয়স্চুম্বকের তুলনায়। তো এক্ষেত্রে আমরা যদি উদাহরণগুলো বলি, তাহলে এখানে আমরা বলতে পারি পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্লাটিনাম, টাইটানিয়াম, এরা মূলত এই সমস্ত মৌলগুলো। এছাড়া মলিবডেনাম, লিথিয়াম, ম্যাঙ্গানিজ, টিন, টাংস্টেন, সিজিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা, এই সমস্ত মৌলগুলো কিন্তু পরাচুম্বক পদার্থের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আর যদি আমরা কিছু যৌগে যাই, তো সেখানে FeCl3, ফেরিক ক্লোরাইড, কপার সালফেট, FeO, এগুলো কিন্তু পরাচুম্বক পদার্থের উদাহরণ হিসেবে বলা যেতে পারে। এছাড়া গ্যাসের মধ্যে অক্সিজেন, বায়ু, এগুলো সবই কিন্তু পরাচুম্বক পদার্থের উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। এবার পরাচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মিউ আর
অলমোস্ট ইকুয়াল 1, কিন্তু মিউ1 গ্রেটার দেন 1। এই গ্রেটার দেন 1 মানে কত? মোটামুটি ভাবে আমরা যদি মিউ এর রেঞ্জ বলি, মিউ এর মানটা মোটামুটি ভাবে 1 থেকে 1.001 এর মধ্যেই থাকে সাধারণত। আর যদি আমরা কাইয়ের কথা বলি, এই মানটা কাই ইকুয়াল অবভিয়াসলি পজিটিভ, যেহেতু মিউ1 মাইনাস 1, মিউ1 মানটা একের চেয়ে বেশি, কিন্তু পজিটিভ হলেও এর মানটা কিন্তু মোটামুটি ভাবে 10⁻⁻⁴ এর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট এই অর্ডারে বলা যেতে পারে। আর পরাচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে আমরা আগেই বললাম যে এদের ক্ষেত্রে কিন্তু কোনো কুড়ি বিন্দু হয় না, কিন্তু পরাচুম্বক কঠিন এবং গ্যাসের জন্য বলা যেতে পারে এদের যে কাই অর্থাৎ ভরচুম্বক গ্রাহিতা এটা কিন্তু উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয়। তো কিভাবে? সেটা হচ্ছে এটাকে বলা হয় কুরি-বাইশ সূত্র। এটা কি কুরি-বাইশ ল? এটা মূলত কঠিন পরাচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এটা পরম উষ্ণতা, আর টিসি মানে হচ্ছে 20 বিন্দু বা 20 টেম্পারেচার বলা যেতে পারে। যদি এদের ক্ষেত্রে কোনো ডিফাইন্ড 20 টেম্পারেচার হয় না, কিন্তু এটাকে ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা বলতে পারি। আর যদি পরাচুম্বক গ্যাস হয় তাহলে সেক্ষেত্রে এটা সিআইটি, অর্থাৎ পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা টিসিটাকে সমউষ্ণতা বলাই ভালো। তো এখানে পরাচুম্বক পদার্থগুলোকে আমরা যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এরা চুম্বক ক্ষেত্রের দুর্বল থেকে সবলতর অংশের দিকে সামান্য আকর্ষিত এবং সামান্যভাবে সরে যেতে পারে। দৃঢ়চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস, এরা চুম্বক দ্বারা মৃদুভাবে বিকর্ষিত হয়। অর্থাৎ এরা কিন্তু চুম্বকের বা চুম্বক ক্ষেত্রের সবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে সরে যেতে পারে। তো এটার ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, এই উদাহরণ দিলে জিঙ্ক, lead, হাইড্রোজেন, নাইট্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড, অ্যান্টিমনি, বিসমাথ, সিলিকন, ওয়াটার, NaCl, এগুলোর কথা বলা যেতে পারে। তাহলে এখানে কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের পদার্থের ক্ষেত্রে চিরচুম্বক পদার্থ ধর্ম বা চিরচুম্বক ধর্ম থাকতে পারে। আর এখানে এটি পদার্থের সর্বাপেক্ষা মৌলিক চুম্বক ধর্ম। এতে ধারণ ক্ষমতা নেই, 20 বিন্দুও নেই। আর এদের ক্ষেত্রে মিউ আর এর মানটা <1 এবং <1 হলে এখান থেকে যদি আমরা কাই করি, কাইয়ের মানটা নেগেটিভ আসবে। এই মানটা মোটামুটি ভাবে ঋণাত্মক হয় এবং মোট কাইয়ের মানটা <10⁻⁻⁴ এর মতো হয়। এবং এদের ক্ষেত্রে আগের মতো এদেরও কিন্তু হিস্টেরিসিস ধর্ম দেখা যায় না। পরাচুম্বক পদার্থগুলোর ক্ষেত্রেও
হিস্টেরিসিস দেখা যায় না এবং ওদেরও সেইভাবে 20 বিন্দু মানে স্পিন ওয়ার্নারের 20 বিন্দু কিন্তু নেই। আচ্ছা, আর এদের ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে তিরস্চুম্বক পথ। আমরা এখানে বললাম যে এটা কিন্তু পথের সর্বাপেক্ষা মৌলিক ধর্ম। তো আমরা আবার বলছি যে সাধারণভাবে কিন্তু তিরস্চুম্বক ধর্মটা কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ এত মৃদুভাবে বিকশিত হয় সেটা আমাদের পক্ষে সাধারণভাবে অর্থাৎ কোনো রকম এক্সপেরিমেন্ট ছাড়া বোঝা কিন্তু খুব মুশকিল হয়। আমরা ছোটবেলায় শুনেছি যে পৃথিবী নিজেই একটা বিশাল বড় চুম্বক। এবার সেখানে পৃথিবীর চৌম্বক ধর্ম আছে এবং চৌম্বক ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোও আছে। সেটাকে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি যদি আমরা ধরে নিই পৃথিবীর ভিতরে একটা বড় চুম্বক আছে, দণ্ডচুম্বক আছে, এবং যার দক্ষিণ মেরুটা পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি এবং উত্তর মেরুটা পৃথিবীর দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত। এবার সাধারণভাবে যদি আমরা এটাকে দেখি তাহলে এটাকে আমরা জিওগ্রাফিক নর্থ, জিওগ্রাফিক সাউথ, অর্থাৎ ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু যদি এটা হয় তাহলে চৌম্বক উত্তর মেরু এটা হচ্ছে তাহলে ম্যাগনেটিক নর্থ, এটা কিন্তু ম্যাগনেটিক সাউথ আমরা বলতে পারি। অর্থাৎ চুম্বকের ক্ষেত্রে যেটা উত্তর মেরু উত্তরমুখী আমরা বলি বটে, সেই উত্তর মেরুটা আসলে উত্তর সন্ধানী মেরু বা অ্যাকচুয়ালি দক্ষিণ মেরু, এবং দক্ষিণ মেরু যেটা বলি চুম্বকের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণ সন্ধানী মেরু বা অ্যাকচুয়ালি উত্তর মেরু। অর্থাৎ স্ট্রাকচারটা কিন্তু উল্টো। নর্থ পোল, ম্যাগনেটিক নর্থ পোলের জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আছে ভূচুম্বকের সাউথ পোল, এবং ম্যাগনেটিক সাউথ পোল যেটা তার কাছাকাছি আছে ভূচুম্বকের কিন্তু নর্থ পোল। যার জন্য পৃথিবীর বর্ডারগুলো কিন্তু উল্টো উল্টো। অর্থাৎ এখানে আমরা যদি বর্ডারগুলো স্ট্রাকচার চিন্তা করি তাহলে সেখানে কিন্তু মানে কোনো দণ্ডচুম্বকের ক্ষেত্রে যা পাবো, দণ্ডচুম্বকের উত্তর মেরুকে উত্তরমুখী রাখলে আমরা যেদিকে পাবো এখানে ঠিক পাবো তার উল্টো, যার জন্য মিলে না। এইভাবে আমরা মোটামুটি বড় রেখাটা বলতে পারি। এবার ভূচুম্বকের উপাদান বলতে মূলত আমাদের তিনটে জিনিস লাগে। তাহলে মূলত তিনটে, একটা হচ্ছে বিনতি কোণ, এটাকে থিটা দিয়ে লেখা বা ফাই দিয়েও লেখা যেতে পারে। 2 নম্বর হচ্ছে বিচ্যুতি কোণ, এটাকে বলা হয় ডেল্টা, এবং 3 নম্বর হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, এটাকে আমরা বলছি বিএইচ। আচ্ছা, এখানে একটা জিনিস এটা বলে দেওয়া ভালো, সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি ভৌগোলিক উত্তর মেরু আর চৌম্বক উত্তর মেরুর পজিশনটা আলাদা। তাহলে সেক্ষেত্রে এটা বলা যায় এখানে মোটামুটি ভাবে এটা কানাডায় আছে। আগে একটা সময় বুথিয়া ফিলিপস বলে একটা অঞ্চলে ছিল, এখন পরে এটা সরে গেছে, অন্য একটা দিকে এসছে। আর দক্ষিণ মেরুটা এটা মানে আন্টার্কটিকার মধ্যে একটা অঞ্চল আছে ওয়েলস বলে, তো সেই জায়গায় কিন্তু এটা অবস্থিত। এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই মেরুগুলো কিন্তু স্থির না, অর্থাৎ এগুলো প্রত্যেক বছর উত্তর পশ্চিম দিকে মোটামুটি ভাবে 15 কিলোমিটার করে সরে যেতে থাকে। তো প্রথমে আমরা যদি বিনতি কোণ বলি, বিনতি কোণ বললে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ। এখানে বলা হয় ভূপৃষ্ঠে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলতে পারি ওই স্থানের বিরোধী কোণ। এবার এটাকে আমরা এইভাবে বলতে পারি
ধরা যাক ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে একটা ক্ষুদ্র দণ্ডচুম্বককে আমরা বাধাহীনভাবে যদি ঝুলিয়ে দিই, তো দেখা যাবে সেটা কিন্তু একদম হরাইজন্টালি থাকে না, সামান্য কাত হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় এইভাবে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে চুম্বক অক্ষটা এরকম হবে, ধরা যাক এটা নর্থ, এটা সাউথ। তাহলে অনুভূমিক রেখা যদি এটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা থিটা বা বিনতি কোণ। এবার এই বিনতি কোণটা দুরকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ বিনতি কোণ, থিটা ইকুয়াল পজিটিভ হতে পারে, আবার থিটা ইকুয়াল নেগেটিভ বিনতি কোণ হতে পারে। এটার মানে হচ্ছে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে যদি উত্তর মেরুটা নিচের দিকে ঝুঁকে থাকে, তাহলে এন মেরু নিম্নমুখী যদি হয়, তখন সেটাকে আমরা বলি পজিটিভ বিনতি কোণ। আর যদি এস মেরু নিম্নমুখী হয়, তখন সেটাকে বলি আমরা নেগেটিভ বিনতি কোণ। এবার বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এখানে বলা হচ্ছে কোন স্থানে চৌম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি কোণ বলে। এটা জেনারেলি চিহ্ন হচ্ছে ডেল্টা। এবার ডেল্টাটা দুরকম হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল মানে কোনো চৌম্বক রেখার উপর দিয়ে যে উলম্ব তল পাস করে সেটাকেই বলছি আমরা চৌম্বক মধ্যতল। আর দণ্ডচুম্বক যদি চিন্তা করি, তাহলে এটা যদি একটা দণ্ডচুম্বক হয়, তাহলে এর অক্ষ যদি এটা বরাবর হয়, তাহলে এখান থেকে যে লম্বভাবে যে তলটা থাকবে সেটাই হচ্ছে চৌম্বক মধ্যতল। একই রকম ভাবে উত্তর এবং দক্ষিণ মেরুকে চিন্তা করে সেই বরাবর যদি আমরা মানে ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু, সেখানে যদি একটা লম্ব তল চিন্তা করি, সেটাই হচ্ছে ভৌগোলিক মধ্যতল। এদের দুটোর মধ্যে যে কোণ, সেটাকে বলছি আমরা বিচ্যুতি কোণ। এবার বিচ্যুতি কোণ দুরকম হতে পারে, আইদার ডেল্টা ডিগ্রি ইস্ট আর হচ্ছে ডেল্টা ডিগ্রি ওয়েস্ট। এটার মানে হচ্ছে চুম্বক শলাকার এন মেরু ভৌগোলিক মধ্যতলের ডেল্টা ডিগ্রি ইস্ট বা পূর্ব দিকে থাকবে। আর এটার ক্ষেত্রে একই হবে, এটা ডেল্টা ডিগ্রি ওয়েস্ট বলা হয়। এটার ক্ষেত্রে হচ্ছে পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে থাকবে। অর্থাৎ যদি আমরা এটাকে খুব ছোট করে রাখি, তাহলে এটাকে এভাবে বলতে পারি, এটা যদি চৌম্বক মধ্যতল হয়, তাহলে ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ, এটা 3D তে চিন্তা করলে এইভাবে আসবে, এইভাবে। অর্থাৎ বইয়ের দুটো পেজের মতো অ্যাঙ্গেল করা অবস্থায় থাকছে, যে এইভাবে। যদি এটা আমরা এখানে এটা যদি ধরি, তাহলে আরেকটা তল কিন্তু জাস্ট এর সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেলে বা এইভাবে থেকে যেতে পারে। এই কোণটাকে বলছি আমরা ডেল্টা। এটা হচ্ছে চৌম্বক মধ্যতল, আর এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। তাহলে সেক্ষেত্রে এইবার এখানে এই তলের উপর কিন্তু চৌম্বক ক্ষেত্র প্রবল আছে, অর্থাৎ এই তলের উপর এইটা যদি
ভূচৌম্বক ক্ষেত্রের মান হয় বি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ডেল্টা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা থিটা, তাহলে এদিক বরাবর উপাংশ পাবো আমরা বিএইচ এবং এদিক বরাবর পাবো বিভি, যেখানে বিএইচ হচ্ছে ভূচুম্বকের অনুভূমিক উপাংশ এবং বিভি হচ্ছে ভূচুম্বকের উলম্ব উপাংশ। H ফর হরাইজন্টাল আর V ফর ভার্টিক্যাল। তাহলে এই ছবি থেকে আমরা মনে করলে বি এর উপাংশগুলো বের করে নিতে পারি। তাহলে যেহেতু বিনতি কোণ থিটা, তাহলে BH ইকুয়াল লেখা যেতে পারে B cos থিটা এবং BV ইকুয়াল লিখতে পারি আমরা B sin থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ডিভাইড করি, PV বাই BH ইকুয়াল আসবে tan থিটা বা PV ইকুয়াল হচ্ছে BH tan থিটা। এটা হচ্ছে BV আর BH এর মধ্যে সম্পর্ক। যদি সরাসরি B করি তাহলে B ইকুয়াল লেখা যাবে রুট ওভার BH স্কয়ার প্লাস BV স্কয়ার। মানে BH BV যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা মনে করলে B এর মান বের করে দিতে পারবো। আর যদি আমরা ভৌগোলিক মধ্যতলের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ভৌগোলিক মধ্যতলে অনুভূমিক উপাংশের মান হবে BH প্রাইম ইকুয়াল BH cos ডেল্টা। তাহলে এখানে মানটা আমরা এখানে যদি BH এর মান বসিয়ে দিই তাহলে B cos থিটা cos ডেল্টা, কিন্তু BV প্রাইমের মান কিন্তু একই রইল, অর্থাৎ B sin থিটাই থাকবে, যেহেতু এটা হিঙ্গের মতো, অর্থাৎ এটা একই অক্ষ আছে।